যে খেলার জগতে খেলোয়াড়দেরকে আমরা অগ্রাধিকার দেব, যারা জীবনে খেলাধুলা করেনি বা খেলাধুলার অনেকে আছে ভালো কোচ হয়তো খেলার সুযোগ পাননি বা কখনো ইনজুরির কারণে তার নিজের হয়তো স্পোর্টিং কেরিয়ারটা সেই জায়গায় যেতে পারেনি, বাট দ্য গ্রেট কোচেস, তো তারা সেখানে অগ্রাধিকার পাবে। তো খেলাধুলার জায়গায় আমার হঠাৎ করে ইচ্ছা হলো, আমার ভাই বোনেরা, আমি যে ক্লাব আছি তাকে আমি দেখছিলাম যে আজকে আমি এখানে আসছি যখন রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে আসছি, সেখানে আমি বুঝতে পারছি না, এক তো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটাকে আমার ঢুকে মনে হচ্ছিলো আমি মহেঞ্জোদারো হরপ্পায় ঢুকেছি। সে চেয়ার টেবিল সব ভাঙচুর হয়ে পড়ে আছে, নিচে এক একটা ঘর আছে, সেখানে দেখি ওপর থেকে এরকম করে খসে পড়ছে, এদিকে এরকম মানে ভগ্নাবশেষ অবস্থা, মানে ইভেন সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রপার নেই। অ্যাথলেটিক ট্র্যাকে দেখলাম ঘাস গজিয়ে জঙ্গল হয়ে গেছে, ট্র্যাক তো দেখাই যাচ্ছে না, ইভেন ঘাসও দেখা যাচ্ছে না, এখন জঙ্গল এরকম হয়ে গেছে। তারপরে যে ঘরগুলো আছে, ভাবলাম যে একটা স্টেডিয়ামে সেখানে প্লেয়ারদের চেঞ্জিং রুম, আমি জিজ্ঞেস করলাম যেখানে ড্রেসিং রুম কোথায়, তো সেই ড্রেসিং রুম ওয়াশরুম এগুলো দেখতে গেছিলাম। আমি চাইলাম আমাকে যে কতগুলো জায়গা দিয়ে নিয়ে গেল, মানে আমার অদ্ভুত লাগলো যে এখানে এতগুলো ক্লাব স্টেডিয়ামের ওই ভিতের নিচে এরকম করে করে সব তারা দখল করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম অ্যালটমেন্ট লেটারগুলো, যে নিশ্চয়ই কোনো ক্লাবকে সরকার দিতে গেলে তো একটা অ্যালটমেন্ট লেটার বা কিছু তো একটা প্রক্রিয়ার মাধ্যমে, বলো না যখন মনে হয়েছে একে দেওয়ার, উনি কখনো ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসছে, কখনো কালীঘাট থেকে ফোন এসছে, তো ফোন আসার সাথে সাথে আমরা এই ঘরটা ওকে দিয়েছি, ওই ঘরটা তাকে দিয়ে দিচ্ছি। মানে এইভাবে সরকার চলতে পারে? সরকারের তো একটা নির্দিষ্ট এসবি, আমার কালকে যদি মনে হয় যে আমি যে ক্লাবের সদস্য সেই ক্লাবকে একটা রবীন্দ্র সরোবরে একটা ঘর দিয়ে দিই, যুব ভারতীতে একটা ঘর দিয়ে দিই, তো এইভাবে তো চলতে পারে না। সরকার তো মানে মানুষ তো আমাদেরকে সরকারের দায়িত্বে দিয়েছে, এত গুরু দায়িত্ব দিয়েছে, সবার কথা ভেবে একটা প্রপার প্রসেস, একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইভাবেই তারা মানে অ্যাকচুয়ালি আইনের শাসন কখনোই ছিল না, শাসকের আইন ছিল, সেটা সর্বত্র ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি করে হয়েছে, এবং সেখানেও যার জন্য মানে স্টেডিয়ামটার কথা কেউ ভাবেনি। আপনারা যখন এটাকে আটকাতে গেছেন, আপনারা তো আটকে দিয়েছেন, এবং যারা এরকম জবরদখল করে বিভিন্ন ইচ্ছে মতো ঘর নিয়েছিল তাদের ঘর খালিও করতে বলেছেন। কিন্তু সেটা করতে গিয়ে একটা শুনছিলাম যে পুরো রবীন্দ্র সরোবরে এই মুহূর্তে যে কটা কিছু ক্লাব ঠাব যারা প্র্যাকটিস করতো তাদের একটু খুব অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে আপনারা কিছু ভেবেছেন? আমি সেজন্য নিজে গেছি, এবং স্থানীয় বিধায়ক এবং সম্মানীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি নিজেও, তাকেও আমি আগ্রহ করেছিলাম আপনিও আসুন আপনার এলাকায়, তো উনিও আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে একসাথে যৌথভাবে আমরা পরিদর্শনে গেছিলাম। তো দুজনের কাছেই খুব অবাক কাণ্ড লাগছিল যেভাবে করে সব জবরদখল হয়েছে। ইভেন এখানে দেখলাম অনেকে আবার সপরিবারে থাকতেও শুরু করে দিয়েছে। আচ্ছা, এরকমও জায়গা আছে মানে একই স্টেডিয়ামে, ফ্ল্যাটও হয়ে গেছে। হ্যাঁ, মানে ওর মধ্যে সব দেখলাম সব আছে, আবাসন চলছে। এবং তার মধ্যে আবার একটা জায়গায় তো দেখলাম কোনো একজন ক্লাব, আবার অনেক ক্লাব যারা আবার অভিযোগও জানিয়েছে আমাদের কাছে যে তারা নাকি খেলতে পারছে না। এবার সেই ক্লাবের কীর্তি আমি দেখতে গেলাম, তার কী আছে, তো দেখলাম নিজের মতন করে একটা স্ট্রাকচার, মানে একটা স্টেডিয়ামের স্ট্রাকচার ওর মধ্যে দিয়ে নিজেদের দরজা বানিয়ে নিয়েছে। মানে অবাক করা কাণ্ড সব, আমার মানে আমি নিজে হতবাক হয়ে গেছি এরকম দেখে। এবং তারা এসে এখন হঠাৎ করে মানে এইসব, এবং তারপরে দেখলাম ভেতরে তারা ওখান থেকে বসে বসে বিভিন্ন রাজনৈতিক কাজ করেছে, খেলাধুলা বাদ দিয়ে সব করেছে। তো সব কিছুই, এবং প্রথম কথা রুম যতটা প্রয়োজনীয় নিশ্চয়ই হবে, যেমন আমরা আজকে প্রায়োরিটির সাথে বললাম যাতে সামনে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আছে স্টেটের, তো তার আগে আমাদের যারা অ্যাথলেটিক্স যারা ওখানে অংশগ্রহণ করবে তাদের প্র্যাকটিসের জন্য আমরা ওপেন, যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য ওপেন আপ করে দিচ্ছি। তার সাথে সাথে ইভেন আমরা যাতে কোনো অসুবিধা না হয় মেয়েদের জন্য, তাদের জন্য আলাদা ড্রেসিং রুম, সেগুলোও আমরা নির্দিষ্ট ঘর অ্যালোকেট করে দিয়েছি। কিন্তু এই যে কোন ক্লাব নেবে না নেবে, অনেকে জবরদখলকারী, এবার অনেকে জবরদখল করেছে এখন সাধু সাজছে। তো যেমন এই দুপুর 12টার পরের দেখতে পেয়েছেন, 4 তারিখ দুপুর 12টার পর যারা, তারা হঠাৎ করে এখন আবার জীবনে নাকি রাজনীতির ধারে গেছে, নতুন খেলা হয়েছে, হ্যাঁ সেটাও নতুন করে এর মধ্যে। এবং তারা বলছে, আমরা বললাম পরিষ্কার কথা, অ্যালটমেন্ট লেটার যদি কারোর থেকে থাকে নিশ্চয়ই তাকে দেওয়া হবে, আর যাদের অ্যালটমেন্ট লেটার নেই তারা অ্যাপ্লাই করুক যে তাদের রুম দরকার হবে। তো আমরা নিশ্চয়ই সেটা যে আইনি প্রক্রিয়া আছে সরকারের, নিশ্চয়ই একটা এসওপি থাকবে, সেটা আমরা মানে আমি খুঁজে বার করছিলাম লাস্ট 1 মাস ধরে, এখনও খুঁজে পাইনি। তো আমরা এসওপি নতুন করে করতে বলেছি, যেখানে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে, যেখান থেকে আমাদের স্পোর্টস পার্সনরা বেরিয়েছে, এবং কোনো তাদেরকেই দেওয়া হবে। আর কোনো অ্যালোকেশন হলে সেটাও কখনো আদি অনন্তকাল ধরে হতে পারে না। আমি আজকে একটা দারুণ একটা স্পোর্টিং ক্লাব, আমার ছেলেমেয়েরা অনেকে ভালো খেলছে, কিন্তু 10 বছর বাদে আমি অন্য কিছুর মধ্যে ব্যস্ত থাকতে পারি, আমার পুরো ক্লাবের সদস্যরা সবাই অন্য কাজ করছে, তো ওই ঘরটা তো অন্য কেউ এসে জবরদখল করে নেবে। তো সেইভাবে হয় না, আদি অনন্তকালে ধরে হয় না। প্রতি বছর তার একটা সিস্টেম আমরা নিয়ে আসবো, 1 বছর হোক 3 বছর হোক, আমরা একটা সিস্টেম। এই 4 তারিখের কথা বলছিলেন শুনে মনে হচ্ছিল এই 4 তারিখটা 4th মে মাঝামাঝি সময়টা, এটার সময় থেকেই বোধহয় পশ্চিমবঙ্গে সব থেকে বড় খেলাটা শুরু হয়েছে, এবং সবাই যে পরিমাণ সমারসল্ট দিয়েছেন, ডিগবাজি খেয়েছেন, জিমন্যাস্টিক্স করেছেন একদিক থেকে আরেক দিকে আসার জন্য, সেটা ক্রীড়াক্ষেত্রেও অব্যাহত। ক্রীড়াক্ষেত্রে
মানে বিভিন্ন ক্লাব তো রয়েছে, তো সেইগুলো তো আছে, কিন্তু তার মধ্যে দেখলাম যে অনেক মানে মমতা ব্যানার্জির সব অ্যাথলেটিক ভাই বোনেরাও অনেকে আছে এর মধ্যে। তো তারাও ছাড়ছে না সামারসল্ট খেতে, তারাও দেখছি জিমন্যাস্টিক্স করে, তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাথায় আছে। তো ন্যাচারালি তারা এখন তাদের ক্রীড়া জিমন্যাস্টিক্সে নিজেদের পারদর্শিতা দেখাবার চেষ্টা করছে। বাট ক্রীড়াক্ষেত্রে আর কখনোই আমরা রাজনীতিকরণ করতে দেবো না। আর খেলার ময়দানে সে যদি ক্লাব বা কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশনে কোনো ঘরও থাকে, সেখান থেকে কোনোভাবে রাজনৈতিক কার্যক্রম চলতে পারে না। নানা ধরনের রাজনৈতিক কার্যক্রম এবং যেগুলো স্পোর্টসের সাথে যুক্ত নয়, এমন এমন অনেক কার্যক্রমও আছে, অনেক ইলিগাল কাজও হয়েছে ওখান থেকে, সুনির্দিষ্টভাবে সেই সবও আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আসছে। মানে কোনো এখানকার যে অ্যাসোসিয়েশনসগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, মানে আপনি বলতে চাইছেন ধরুন বিজেপি এখন শাসক দল, তার সাথে ঘনিষ্ঠ বা সে 4 তারিখের পরেই হোক, যাই হোক ঘনিষ্ঠতা বাড়িয়েছে, সেই জোটটাকে কাজে লাগিয়ে কেউ কোনো জায়গার চেয়ার দখল করে নিয়ে বসে থাকতে পারবে না। দেখুন, সরকার যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে বারবার বলেছেন যে সরকার যখন ফাংশন করে সেখানে কোনো দল দেখে কোনো ডিসিশন মেকিং আপনারা করবেন না, তিনি বারবার বলেছেন। সেখানে আপনারা দেখবেন মেরিটস অফ দ্য কেস কী আছে, একটা প্রপার নির্দিষ্ট সরকারের যে নির্দিষ্ট নিয়ম, সেটা আরও 10 জনের সঙ্গে দরকার হলে ডিসকাশন করে নিন, যারা সিনিয়র অফিসার আছে, যারা অন্যান্য এর আগেও সিনিয়র পজিশনে ছিলেন, তাদের সঙ্গে রিটায়ার্ড রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সব কিছুর একটা প্রপার এসওপি থাকা দরকার। এবং সম্মানীয় রাজ্য সভাপতি আমাদের ভারতীয় জনতা পার্টি শ্রী শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলছেন এটা পশ্চিমবঙ্গ সরকার, উনি বলেন না কখনো দেখবেন যে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তো সুতরাং সবার জন্য নিয়ম একই থাকবে। কেন যে শাসকের আইন থাকবে, ওটা তৃণমূলী আমল ছিল, সেটা গণ। শাসকের আইনের ব্যাপার নয়, এখন আইনের শাসন থাকবে এবং আইনি পদ্ধতিতে যা হওয়ার হবে। আপনি এখন যে পোস্টে বসে আছেন, যে দায়িত্বটায় বসে আছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক পোস্ট। কারণ আমরা দেখেছি এটা যারা আমাদের ক্রীড়ামন্ত্রী হন তাদের একটা অদ্ভুত মিডাস টাচ থাকে। মানে ধরুন মেসিকে ছুঁয়ে দেওয়ার পর দেখতেই তো পাচ্ছেন এবার কি অসাধারণ খেলছেন মেসি, প্রথম ম্যাচ থেকে হ্যাটট্রিক করে বসে আছে। তো আপনি কি ছোবেন বলে ঠিক করে রেখেছেন? দেখুন, আপনি এমন একটা বলে ফেললেন, তো ইভেন মানে যেদিন আমি প্রথম আমার দায়িত্ব গ্রহণ করে আমি অফিসে গেছিলাম কার্যালয়ে, আমার মা হঠাৎ করে দেখি ফোন করছে। আমি ভাবলাম কোনো ইমার্জেন্সি কিনা, আমার মা খুব ইমার্জেন্সি ছাড়া ফোন করেন না ইউজুয়ালি, বাড়িতে কোনো মেডিকেল ইমার্জেন্সি বা কিছু হলো। তো দেখি ফোন করছে, বলছে, তারপর ফোনটা ধরেছি, ভাবলাম সেরকমই কিছু ইমার্জেন্সি। বলে ওই চেয়ারটায় বসার আগে কিন্তু আগে ওই চেয়ারে বসবি না, হ্যাঁ অন্য কোনো চেয়ার নেই, ওই চেয়ারটায় বসবি না। কেন? আরে ওটা ওই ব্যক্তির চেয়ার। মানে তা চেয়ার কি দোষ করলো? হ্যাঁ, কোনো ব্যক্তির দোষ হয়, চেয়ারটা তো উনি চেয়ারকে অপমান করেছে। তো ব্যাপারটা এরকমই অবস্থা হয়ে গেছে সে দীর্ঘদিন। মানে এবং উনি শুধু ওই একটা দিন নয়, যেদিন 10 টাকায় জলের বোতল 200 টাকায় বেচেছে, বিনা পয়সার পাস 15,000 টাকা 20,000 টাকায় বিক্রি হয়েছে, এবং তারপরে পরিবর্তে মেসির পরিবর্তে মেসোকে দেখেছি। এবং তিনি অদ্ভুতভাবে, আমি বুঝলাম না, একজন ক্রীড়ামন্ত্রী, তিনি তো তার নিজস্ব চেয়ারেরও তো অ্যাটলিস্ট সম্মান দিত। মেসিকে যেভাবে করে বলপূর্বক আলিঙ্গন করছে, কোমরে জড়িয়ে ধরছে, ইয়ে করছে, মানে হি ওয়াজ ফিলিং আনকমফোর্টেবল। মানে আমি বলবো মেসি নিপাট ভদ্রলোক। অন্য কেউ হলে, কাউকে যদি কেউ এরকমভাবে বারবার করে জড়িয়ে ধরছে আর আমি ডিসকমফর্ট ফিল করছি, দুগালে দুটো চর মেরে দিত। উনি নিপাট ভদ্রলোক, চরটা মারেননি। এবং সেদিন আমরা যারা ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, আমরা অপমানিত হয়েছিলাম যখন মেসি নিঃশব্দ প্রতিবাদ, ওটা আমি বলবো, মেসি নিপাট ভদ্রলোক, উনি নিঃশব্দ প্রতিবাদ করে তিনি বেরিয়ে চলে গেলেন স্টেডিয়াম। এই ক্রীড়ামন্ত্রীকে দেখার পর আপনি নিজের জন্য কি এসওপি ঠিক করেছেন যে এইটা করব আর এটা করব না? না, সবার আগে তিনি যদি খেলার নিয়ে কিছু করতেন, ক্রীড়া ক্ষেত্রে সত্যিকারের কোনো উন্নয়ন করতেন, তো সেটা নিশ্চয়ই আমরা বলতাম যে এই কাজটা ভালো করেছেন। বিরোধী বলেই তো বলবো না যে সব কিছু বাজে আর কোনো, মানে সব কিছুই বাজে আর ভালো কিছুই করেনি, সেটা বলবো না। কিন্তু আমি সত্যি খুঁজছিলাম যে কিছু করেছেন কি না। আমি অদ্ভুত, মানে কোনো কাণ্ড কারখানা মানে কিছুই বুঝতে পারছি না। আমি এখানে জিজ্ঞেস করলাম যখন দপ্তরে, তো দেখলাম যে ম্যাক্সিমাম লোকের জানেও না যে কী হয়তো বলে এটা পুরোটাই নাকি ক্লাব নিয়ন্ত্রণ করতো। তো কোনো ক্লাব কী করে একটা সরকারি দপ্তর নিয়ন্ত্রণ করে? এবং ম্যাক্সিমাম অনেক ধরনের আরও অন্যান্য অনেক কিছু বিষয় আছে ডে টু ডে ফাংশনিং, সেগুলো আমি বলতে পারি না। ক্রীড়া ক্ষেত্রেও কি দুর্নীতির কিছু, মানে এখন ফাইল টাইল আপনার কাছে যাচ্ছে, সুতরাং দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয় এসছে, আমরা এনকোয়ারি সেগুলোতে দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। সেটা ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে ইভেন মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে যাদেরকে পাঠানো ছিল সেখানেও কীরকম দুর্নীতি, একটা পাহাড়ে নিয়ে যাওয়ার কথা বলে 4-1টা পাহাড়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমার নির্দিষ্ট অভিযোগ এসছে। এবং তার জন্য সাফার করেছে, তার প্রপার কোনো মাউন্টেনিয়ারিং গিয়ার ছিল না এবং তিনি ফ্রস্ট বাইটে তার আঙুল বাদ গেছে।
মানে আপনি বলছেন টাচে মেসি শুধু না, পাহাড়ও বদলে গেছে। সব কিছু পাহাড় বদলে দিত, মানে বলেছে একটা, মানে আপনি দেখলে মানে প্রত্যেক দিন আমি যখন অফিসে বসছি যখনই দেখি কিছু না কিছু একটা মানে এরকম অবাক করার মতন অভিযোগ আসছে। মানে এটা তাহলে আমরা ধরতে পারি যে শুধু মেসির কেসটাতেই ব্যাপারটা থেমে থাকবে না, এখন তার মানে আরো বেশ কিছু পরের বিভিন্ন পর আরো জিনিস ক্ষেত্র আসতে শুরু আছে, করেছে, বিভিন্ন আরো ক্ষেত্র আসবে। আছে। নিশ্চয়ই, কারণ আমরা তো বলেছি যে মোদিজি বারবার বলেছেন সবকা সাথ সবকা বিকাশ হবে, কিন্তু সবকা হিসাব ভি হোগা, অর্থাৎ হিসেব তো হবেই। মানে ওইখানে থেমে থাকবে না হিসাবটা মেসি। যদি কারুর ভাবুন না তার লাইফ নিয়ে, তার আপনি আঙুল বাদ চলে গেছে, তার সারা জীবন কী করে চলবে তাকে তিনি তো জন্মগতভাবে দিব্যাঙ্গ হননি, তাকে কারো ওখান মধ্যে কিছু তো একটা ইয়ে হয়েছে, হঠাৎ করে পাহাড় চেঞ্জ হয়ে যায় কী করে বলছে আমি এইবার, এবং তাকে বলে দেওয়া হয়েছে, আমার সঙ্গে তার সঙ্গে মানে কথা বলছিলেন যে যে আমাকে বলা হয়েছিল এখানে, এবং আমি যখন ভিডিও নিতে গেছি আমি বললো যে ওখানে ছবি তুলবেন না যাতে ডকুমেন্ট না থাকে, এরকম পরিস্থিতি। তো এই যে এখানকার ক্লাবগুলো, সেই ক্লাবগুলোকে সঙ্গে কথা আপনি তো বলেছেন, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাবগুলো, এটা কথা বলে আপনার কি মনে হচ্ছে এদের পাশে কোন জায়গাটায় থাকাটা দরকার, বা অন্য খেলাগুলোর পরিকাঠামোতে আরও বেশি করে জোর দেওয়া দরকার, বা গ্রাস রুটে বেশি করে জোর দেওয়া দরকার? দেখুন, খেলাধুলা ডেফিনেটলি আমাদের কলকাতার ময়দানের বিশেষ ঐতিহ্য আছে, ইতিহাস আছে, লিগ্যাসি আছে, সেটা তো আমাদের ডেফিনেটলি একটা সেন্টার অফ স্পোর্টিং এক্সিলেন্স। কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক থেকে গেছে ক্রীড়াক্ষেত্রটা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ধরুন জঙ্গলমহলে দারুণ তীরন্দাজরা আছেন, ইভেন অ্যাথলেট খুব ভালো আছেন ওখানে, কিন্তু তারা হয়তো প্রপার সুযোগ পাচ্ছেন না। উত্তরবঙ্গে আমি শুনছিলাম, মানে আমি গেছিলাম নিজে, তো সেখানে আমি দেখলাম যে কত মানে টেবিল টেনিস তো আছেই, টেবিল টেনিসের আতুরঘর ছিল একসময় উত্তরবঙ্গ, টেবিল। এখন 3টে টুকরো হয়ে গিয়ে নিজেদের ঝগড়ায় শেষ, বাংলার টেবিল টেনিস ঐতিহ্য শেষ। টেবিল টেনিস বলুন, ওখানে আমি দেখলাম যে বিভিন্ন যারা ধরুন পার্বত, মানে ওখানে যেহেতু যারা পাহাড়ের দিকে থাকে না, তারা অনেক বেশি ক্যাপাসিটি থাকে ন্যাচারালি, যেহেতু অ্যাডাপ্টেশন আমাদের অ্যাক্লিমেটাইজেশনে অনেক সুবিধা থাকে, তো তারা বিভিন্ন ধরনের দেখলাম অ্যাথলেটিক্স বা যেগুলো অলিম্পিক ডিসিপ্লিনগুলো আছে তাতে অনেক ভালো ভালো পারদর্শী আছে, তো তারা আবার এক্সপোজার পাননি, কারণ পুরো ব্যাপারটা কলকাতা কেন্দ্রিক। তো সেজন্য আমাদের মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেখানকার লোকাল নিডস অনুযায়ী সুন্দরবন এইসব জায়গার ছেলেমেয়েরা তারা যাতে সুযোগ পায়, তারা যাতে এক্সপোজার পায়, সেজন্য সেখানেও আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। যাতে আমরা যেটা দেখেছিলাম যে একটা সময় যখন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তারা বাংলাতেও কাজকর্ম শুরু করেছিল, সে বাম আমল থেকে আর কি, তখন বিভিন্ন জায়গায় বিশেষ করে জেলাগুলোতে, দক্ষিণ 24 পরগনায় সাঁতারের জন্য বা অন্যান্য জায়গাগুলোতে এই রাঢ়বঙ্গের ওখানটায় বা বর্ধমান, এই সমস্ত জায়গাগুলোর জন্য তাদের একটা প্ল্যান পরিকল্পনা ছিল, ছোট ছোট সেন্টার তৈরি হয়েছিল, সেখান থেকে ট্রেনিং হতো, উঠেও আসছিল, এবং কলকাতা সাইয়ে একটা পর্যাপ্ত বন্দোবস্ত ছিল। পরবর্তী ক্ষেত্রে সেখানেও ফান্ডের বিভিন্ন সমস্যা ছিল, আর সরকারের তরফ থেকে উৎসাহ কম ছিল সেটাকে কার্যকরী করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে পরিকাঠামো উন্নয়নটা বা গ্রাম বাংলায় পুরো বিষয়টাকে ছড়িয়ে দেওয়াটা, এটার জন্য এবারে সরকার কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে? আমার বিশ্বাস যে ডাবল ইঞ্জিন সরকারের যে বেনিফিট সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে আসবে, ক্রীড়াক্ষেত্রেও আসবে। বিশেষ করে এই যে খেলো ইন্ডিয়া থেকে আমরা বঞ্চিত থেকেছি, খেলো ইন্ডিয়ার মাধ্যমে আমরা প্রতি জেলায় যেমন এবার স্টেডিয়াম, জেলা বিধানসভা ভিত্তিকও ইনডোর স্টেডিয়াম রাখার প্ল্যান করেছি, এবং প্রতি জেলায় আমরা একটা মেজর স্টেডিয়াম রাখার প্ল্যান করেছি, সেটা আউটডোর ইভেন্টস আছে, ইনডোর স্পোর্টস আছে, সেগুলোকে ডেভেলপ করার যে সুযোগ সেগুলো তো আসবেই। যেমন আপনি মানে আমি 3 দিন আগে গেছিলাম উত্তরবঙ্গে, তো দেখলাম যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে কেন্দ্র রাজ্য যৌথভাবে সেটা চালানোর কথা। 2005-এর পর থেকে গত 21 বছর ধরে ওখানে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়নি। মানে আমাদের ছেলেমেয়েরা আজকে যে মাউন্টেনিয়ারিংয়ে নানা ধরনের আমাদের অ্যাক্সিডেন্ট দেখি, ট্রেকিংয়ে গিয়ে, রক ক্লাইম্বিংয়ে দেখি, তারা এত বড় একটা প্রিমিয়ার ইনস্টিটিউট আছে আর্মি চালিত, এবং সেখানে অনেক ভালো ভালো শেরপা যারা আছেন, যারা এভারেস্ট বিজয়ীরা, তারা ওর সঙ্গে যুক্ত আছে, কিন্তু তার সঙ্গে রাজ্যের কোনো সম্পর্কই নেই। দীর্ঘদিন ধরে এই অবস্থা হচ্ছে। তো এরকম বিভিন্ন ইনস্টিটিউট আছে আমাদের সাইয়ের সঙ্গে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, তারা যখন ডেভেলপ করছে কোনো জিনিস, সেগুলোকে সে জলপাইগুড়ির ওদিকে দেখলাম, বা আমার এদিকে এখানে সল্টলেকে তো একটা স্টেডিয়াম, একটা যে কমপ্লেক্স আছে, আরও অনেক জায়গায় প্রচুর ফাঁকফোকর আছে, এবং আরও অনেক জায়গায় তারা যে ডেভেলপ করতে চেয়েছে, বললো কেন্দ্রের সঙ্গে কোনোভাবে, আমি যখন রাজ্যের যারা অফিসারদের সঙ্গে কথা বলছি, বলছে এর আগের সরকার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে দিত না,
কোনো ধরনের যৌথভাবে কিছু পরিদর্শন হবে, যৌথভাবে কোনো প্রকল্প হবে, সেখানে কোনোভাবে এন্টারটেন করতো না। তো এই এত যে একটা উদাসীনতা, এবং নিজেরা যে কাজটা করবে সেটাও করেনি। স্পোর্টস বাজেটের আমি দেখছিলাম মানে সব থেকে আন্ডার ইউটিলাইজড বাজেট, মানে যা অ্যালোকেশন ছিল তার 10% খরচা হয়নি, মানে এত মেজারেবল। আগের সরকার তারা মোহনবাগান ইস্টবেঙ্গলকে অর্থ সাহায্য দিতেন, ঠিক আছে, একটা বড় অঙ্কের টাকা 1 কোটি টাকার মতো করে দিতেন, আপনারাও দিয়েছেন। এই ক্লাবগুলোকে এই টাকাটা দেওয়ার পেছনে যুক্তিটা কি? দেখুন, যারা মোহনবাগান ইস্টবেঙ্গল বলে আমাদের পলিসি ডিসিশন হয় না, কিন্তু ওখানে যেটা পলিসি ডিসিশন হয় সেটা হচ্ছে যে সকল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা স্পোর্টিং ক্লাবস আছে যারা পশ্চিমবঙ্গকে জাতীয় স্তরে গর্বিত করেছে, পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিদেরকে গর্বিত করেছে, ভারতবর্ষকে গর্বিত করেছে আন্তর্জাতিক স্তরে, তাদের প্রত্যেককে সহায়তা করা, তাদের যাতে রান করতে পারে প্রপারলি, সেখানে আমার মনে হয় যে সেটাও সরকারেরও একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব থেকেই আছে। কিন্তু আমাদের পলিসি ডিসিশনটা দেখবেন খেয়াল করে, এবং আগামী দিনে আরও সেটা পরিষ্কার আসবে যখন কাজগুলো আপনারা দেখতে থাকবেন, যে শুধুমাত্র একটা দুটো ক্লাব কলকাতা কেন্দ্রিক কিন্তু আমাদের পলিসি থাকবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্লেয়াররা, ফুটবল যেমন আমরা বলি সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, তো ডেফিনেটলি ফুটবলের তো ফোকাস থাকবে। তো ফুটবলের যারা আমাদের স্পোর্টিং, যেমন যে একটা পুল থাকা দরকার যারা আগামী দিনে আসবে, এবং সেইখান থেকেই নইলে আমাদের দেখবেন জেলার থেকেই আসতো, আমাদের যে সাপ্লাই লাইনটা সেটা কিন্তু জেলা, আমাদের সেই সাপ্লাই মানে যে রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, সেটা অনেক জায়গায় আমাদের বলছিলাম, দেখছিলাম যে ভীষণভাবে কম্প্রোমাইজড। আমরা অন্য রাজ্য, অন্য দেশ থেকে প্লেয়ারদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, মানে বাঙালি ফুটবলার আপনি পাচ্ছেন না, মানে সেটা ইটসেলফ স্পিক্স যে কী পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জন্য আমাদের যে ছেলেমেয়েরা অনেকে ভালো খেলে, কিন্তু তাদেরকে একটা প্রপার ট্রেনিং দরকার, প্রফেশনাল ট্রেনিং দরকার, কোচিং সাপোর্ট দরকার, তাদের এক্সপোজার দরকার। সেরকম সেইভাবে আমরা সেটা ব্লক স্তর থেকে, সাব ডিভিশন স্তর থেকে আমরা কিন্তু ছেলেমেয়েদের তুলে আনার জন্য নির্দিষ্টভাবে পলিসিও তৈরি হচ্ছে, ক্রমশ প্রকাশ্যে আসবে। এবং শুধু ফুটবল ক্ষেত্র না, বিভিন্ন স্পোর্টস ডিসিপ্লিন, সেটা সুইমিং থেকে শুরু করে, অ্যাথলেটিক্স থেকে শুরু করে, শুটিং থেকে শুরু করে বিভিন্ন ডাইমেনশনে তার কিন্তু সুফল আমরা দেখতে পাবো। আপনি ওই ওড়িশার কথা বলছিলেন, ওড়িশায় সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পোর্টস হয়েছে, সমস্ত খেলাধুলার একটা হাব তৈরি হয়েছে। এরকম কোনো সেন্টার অফ এক্সেলেন্স আমাদের বাংলার জন্য আনার সম্ভাবনা কিছু আছে? ইনফ্যাক্ট বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা স্পোর্টস ইউনিভার্সিটি, যেটা আমরা দেখিনি কখনো, সেই স্পোর্টস ইউনিভার্সিটিও দেখতে চলেছে। এবং সেই মর্মে অলরেডি জানেন সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় অর্থমন্ত্রী সেই নিয়ে যে আমাদের বাজেট আছে সেখানে তার জন্য নির্দিষ্টভাবে এখানে অ্যালোকেশনও হয়ে গেছে। আর স্পোর্টস ইউনিভার্সিটির জন্য আমরাও বিভিন্ন জায়গা থেকে যেখানে আমাদের ইনভাইট করছি যে কোথায় করা যেতে পারে, তো ল্যান্ড আইডেন্টিফিকেশন থেকে শুরু করে তারও বিভিন্ন থাকে, কারণ যাতে সমগ্র জায়গা থেকে প্লেয়াররা আসতে পারে, সুতরাং তাদের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে কমিউনিকেশন কী পরিস্থিতি আছে সেগুলো অনুযায়ী আমরা কিন্তু সেগুলো ফিডব্যাক নেওয়া শুরু করেছি বিভিন্ন জেলা থেকে। আর তার সাথে সাথে আমরা জানেন যে বিধানসভা ক্ষেত্রেও বলেছি যে আমরা সেখানে মিনি স্পোর্টস কমপ্লেক্স যাতে করতে পারি, সুতরাং যত ডিসেন্ট্রালাইজ করবে তত আমাদের ছেলেমেয়েরা এক্সপোজার পাবে। আপনি আমায় বলুন, আমরা ক্রিকেটের ক্ষেত্রে দেখলাম অলরেডি আপনার কাছে কমপ্লেন জমা পড়েছে সিএবি নিয়ে। এবার সিএবির এই মুহূর্তে শীর্ষ পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, তিনি আবার সেই অর্থে বাংলার আইকন একজন। তো এই গণ্ডগোলগুলোকে নিয়ে রাজ্য সরকার কী ভাবছে? দেখুন, আমরা সরকারের তরফ থেকে যেটা বলেছি যে ধরুন সিএবি বলুন বা যেগুলো স্বনিয়ন্ত্রিত সংস্থা, সেটা তারাই নিয়ন্ত্রণ করবে নিশ্চয়ই, কিন্তু কোনোভাবে যদি দুর্নীতি হয়, কোনোভাবে যদি সাধারণ মানুষের ইমোশন, স্পোর্টিং, কারণ আমাদের কাছে স্পোর্টস, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, আমাদের কাছে একটা আবেগ, এবং আমাদের আবেগ যদি কোথাও হার্ট হয় বা আমাদের কোথাও দেখি যে ম্যাচ এথিক্স কোথাও ভায়োলেট হচ্ছে, তো সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই সেখানে ঢুকবে, সেখানে যাতে মানুষের সকলে যাতে স্পোর্টসে আমাদের ছেলেমেয়েদের সুযোগ থাকে, সবার এক্সপোজার হয়, সবার সেম অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটি আসে, সেটাও এনশিওর করবে সরকার। তবে আমরা ডেফিনেটলি এটাও চাই যে যত আমরা বিভিন্ন স্পোর্টিং অ্যাসোসিয়েশন বা স্পোর্টস যে সংস্থাগুলো আছে সেগুলোর রাজনীতি থেকে আমরা মুক্ত রাখার চেষ্টা করব। আপনি এখন ক্রীড়ামন্ত্রী, কিন্তু তার বাইরেও রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেন, দীর্ঘদিন আন্দোলনও করেছেন, এবং চিকিৎসক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন তো রাখা যেতেই পারে যে গোটা বাংলায় এই যে পরিবর্তনটা এসছে তার পেছনে একটা বড় অনুঘটকের কাজ করেছিল আরজি করের ঘটনাটা। আজ পর্যন্ত সদুত্তর কিছু পাওয়া যায়নি, এবং
একজনকে খুঁজে পাওয়া গেছে, সেটার সম্পর্কে আপনি যদি 100 জন মানুষের সঙ্গে কথা বলেন, তার মধ্যে 99 জন বলবেন তারা আদালতও হয়তো মেনে নিয়েছে, কিন্তু তাদের মনে সংশয় রয়েছে, তারা মনে করছেন হয়তো আরও কেউ থাকতে পারে, বা এ আদৌ ছিল কিনা একটা প্রশ্নর জায়গা রয়েছে। আপনি নিজে সন্তুষ্ট গোটা প্রক্রিয়াটায় যে জায়গায় রয়েছে? দেখুন, তদন্ত তো সিবিআই করছে, কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি এবং একজন চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী হিসাবে নিজের যেটা ফিল করেছিলাম সেই দিন যখন প্রথমেই ঘটনাটা প্রকাশ্যে আসলো, যখন আমরা শুনলাম যে একজন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, তার সঙ্গে এরকম অত্যাচার চলেছে, এবং তারপরে যেটা একটা অদ্ভুত ঘটনা যে তৎকালীন রাজ্য সরকার সেটাকে, সেই সংবাদটাকে চাপার জন্য একটা বীভৎসভাবে অপচেষ্টা করলো, পুলিশ প্রশাসনকে অপব্যবহার করলো। মানুষের আজকে পুলিশের প্রতি ভরসা কমে যাওয়ার একটা বড় কারণ কিন্তু তখন সরকারের এই প্রশাসনিক অপব্যবহার। আর তার মাধ্যমে আমি দেখলাম যে ক্রাইম সিন, আমার তখনই হচ্ছে যে এটা কী হচ্ছে, ক্রাইম সিনের ওখানে দেখি এতগুলো লোক চলে যাচ্ছে, আবার পুলিশের ডিসি বলছে, তৎকালীন যিনি ডিসি ছিলেন তাই বলছে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সে তো ওখানে থাকারই কথা নয়, কলেজে সে না স্টুডেন্ট না ফ্যাকাল্টি, সে আবার ক্রাইম সিনে ঢুকে বোঝা যাচ্ছে। এরকম যে পুরো একটা মানে সব কিছু আমার মনে হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট সব বিভিন্নভাবে পুরো ইনভেস্টিগেশন প্রসেস গট ডিরেলড সেই দিনই, যেদিন ঘটনা ঘটেছে, যখন সরকার যদি তৎকালীন সরকারের কোথাও একটা ইচ্ছার অভাব ছিল, আমার মনে হয়েছে যে বিচার যাতে না পায়, যার জন্য এত যে যদি সরকার চাইতো তখন ইমিডিয়েটলি, এটা তো আমার কমন সেন্সে বলে, মানে আমি পুলিশের কেউ নই বা কোনো আমি ফরেন্সিক অ্যানালিস্টও নই, কিন্তু যখনই কোনো ক্রাইম সিন হয় আমরা সেই পেরিমিটারটাকে সিকিউর করি, কোনো কাউকে ঢুকতে দিই না, এবং যেখানে একটা একটা গ্রেভ ইনসিডেন্ট হয়েছে, তাও একটা অন ডিউটি, একটা খাস কলকাতার বুকেই পরিস্থিতি। তাহলে এই ঘটনাটা কি আপনাদের উপরও বড় একটা চাপ নয়? কারণ মানুষ এক্সপেক্ট করছেন, এবং শুধু মানুষ ছেড়ে দিন, বিধায়িকা তিলোত্তমার মা তো তিনি শুদ্ধ বলেছেন, বাবাও বলছেন যে তদন্ত ঠিকভাবে হচ্ছে না, এবং একই সঙ্গে এখনও তারা এক্সপেক্ট করছেন, সবাই এক্সপেক্ট করছেন, এটা আপনাদের চাপ যে সত্যটা এবার আপনাদের সময় সামনে আসবে। এটা আপনি কীভাবে দেখছেন? যে কোনো ইনভেস্টিগেশনের সময় কিন্তু সময়টা ভীষণ ক্রুশিয়াল। আমরা যদি ডিলে করে দিই না ইনভেস্টিগেশন প্রসেস, তাহলেই অনেক কিছু নষ্ট হয়েছে তাতে কোথাও, কারণ সব কিছু আইনের মাধ্যম দিয়েই হয়, এবং ইনভেস্টিগেটিং অথরিটিস, আমি সেই সবের মধ্যে যাচ্ছি না, কারণ আমি ডেফিনেটলি নিজে ইনভেস্টিগেটর নই যে আই শুড বি টকিং অন দ্যাট। বাট যে কোনো একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে, ইভেন শুধুমাত্র আরজিকর কাণ্ড নয়, হাঁসখালি কাণ্ডেও সিমিলার নাম আমার তো মানে হচ্ছে ইট ওয়াজ নো লেস ক্রাইম, যেখানে একজন নাবালিকাকে ধর্ষণ করা হলো, 14 বছরের বয়স ছিল হাঁসখালিতে, নাবালিকাকে ধর্ষণ করা হলো এবং তিনি ব্লিড করছিলেন, সি ব্লেড টু ডেথ না, মানে তার ব্লিডিং হতে হতে তার মৃত্যু হয়েছে না, আদৌ মৃত্যু হয়নি, তাকে জ্যান্ত ক্রিমেশন, একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। তার কারণ যে ধর্ষক ছিল তার বাবা ছিল তৃণমূলের নেতা, সেই জন্য তার সেটাকে পুরো পাওয়ার মিসইউজ করে তারা গিয়ে এবং ওই পুরো ক্রিমেশন করে দিল, অন্ত্যেষ্টিক্রিয়া করে ফেললো উইদাউট এ ডেথ সার্টিফিকেট। আমি ঘটনা শোনার পরে যখন পৌঁছালাম, তো সেখানে ওর মামার সঙ্গে, ওর মা যেভাবে অযোধ্যারে আমার এখনও সেই ওর সেই দিনটা ভুলবো না, যে বলছে যে আমার মেয়ে আদৌ বেঁচে আছে কি না, বেঁচে ছিল কি না, আমি সেটা জানতে পারলাম না। কোথাও একটা আমারও মনে হয়েছিল যে যেভাবে হয়েছে, যে টাইম ডিউরেশন একজন ডাক্তার হিসাবে যে ব্লিডিং থেকে যে টাইমটা হয়, আমার খুব এখনও মনে হয় যে শি ডিডন্ট ব্লিড টু ডেথ, বাট রাদার শি ওয়াজ বার্ন টু ডেথ। সেই জায়গাগুলো কি আবার নতুন করে? অলরেডি আপনারা জানেন এই নিয়ে একটা HRBCতে অফিসও হয়েছে, যে অ্যাট্রোসিটিস এগেনস্ট উইমেন, বিভিন্ন যে অভিযোগ জমা পড়ছে, এবং সেখানে নির্দিষ্ট সেখানে দময়ন্তী সেন খুব সিনিয়র IPS এই বিষয়ে ক্রাইম, তারা নিশ্চয়ই তদন্ত করবেন। তো এরকম যখনই না ক্রাইম সিনে, যে ধরুন আজকে ওই ঘটনা না হলে এক তোকে হয়তো আমি বাঁচাতে পারতাম কি না, সেটা একটা বড় প্রশ্ন, একটা প্রাণ হয়তো বেঁচে যেত যদি সঠিকভাবে আইনের শাসন থাকতো, বা তার সাথে যে দুঃসাহস পেয়েছিল বিভিন্ন একটার পর একটা যে ক্রাইম ঘটছিল, সেটা হাঁসখালি বলুন, সন্দেশখালি বলুন, কাকদ্বীপ বলুন, মাটিগাড়া বলুন, এটা আরজিকর কাণ্ড তো দেখেইছেন, যে একটা যে দুঃসাহস পেয়ে গেছিলো কোথাও। সবসময় ভাবতো যে মাথার ওপর শাসক দলের হাত থাকলে, মাথার ওপর মমতা ব্যানার্জির হাত থাকলে আমি যে কোনো ক্রাইম করে পার পেয়ে যাব। এই যে ধরুন তিলোত্তমার মা এবং বাবা বলছিলেন যে তারা চিঠি দিয়েছেন, সেটা আদালতেও জমা দিয়েছেন, তারা একটা চিঠি পেয়েছেন যে ভিসেরা স্যাম্পেলটা ছিল সেটা 3 জন ওই ফরেন্সিকের কর্মী তারা নাকি নিয়মিত
এরকম ভিসেরাগুলোকে নষ্ট করতেন বা প্রমাণগুলোকে নষ্ট করতেন, এবং তার জন্য তারা যথারীতি আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে। আপনি বিশ্বাস করেন? করতে পারি। আমি যখন দেখলাম যে মানে হাঁসখালি কাণ্ডে যখন চোখের সামনে মানে এই ঘটনাটা যেমন মানে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছেছিলাম যখন খবরটা শোনার সাথে সাথে, তো পৌঁছতে যতক্ষণ সময়, তো শুনে আমরা যখন শুনলাম যে একজন ডেথ সার্টিফিকেট ছাড়া কেউ চেক করলো না কোনো ডাক্তার যে আদৌ বেঁচে আছে না মৃত, তাকে যদি জ্যান্ত পুড়িয়ে মারতে পারে, তাহলে মানে এরকম ঘটনা ঘটাতেই পারে যে ভিসেরা মানে তৃণমূল আমলে সত্যিই মানে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো আমার মনে হয় না কোনো সিভিলাইজ সোসাইটিতে হওয়া সম্ভব। এই যে এই মুহূর্তে আপনাদের সব থেকে বড় সমস্যা কি? ওই 4 তারিখের পর থেকে যারা ডিগবাজি খেয়ে আপনাদের দলে চলে আসছেন? সেইগুলো আমাদের ফোকাস নয়, আমাদের একটাই ফোকাস মানুষ আমাদের ওপর যে ভরসা রেখেছেন সেই ভরসাকে শুধু অটুট রাখা না, সেটাকে আরও সুদৃঢ় করা। মানুষের আমাদের ওপর ডেফিনেটলি এক্সপেকটেশনস আছে, আশা প্রত্যাশা আছে, ভরসা আছে বলেই আশা প্রত্যাশা আছে। তো সেইগুলোকে আমরা যত পালন করতে পারি, পূরণ করতে পারি, সেটাই আমাদের মেন প্রায়োরিটি, মেন ফোকাস। আমি সেটাই ভাবছিলাম যে এখন আমরা সত্যি কথা বলতে আমরা এই যে এত নিউজ হচ্ছে যে কে কোথায় ইয়ে হচ্ছে না হচ্ছে, আবার আপনি একটু আগে বলছিলেন সেই ডিমবাস্টারের কথা বলছিলেন, সেটাকে আবার বলছেন টিপ ফিপ বিষয়ে, কে কোথা থেকে ক্রীড়া বিষয়ে বলছিলেন, সেটা আমাকে একজন বললো যে ক্রীড়ামন্ত্রীর উচিত ওখানেও একটা মেডেল ইয়ে দিতে। আমি কমেন্ট কেউ একজন আমাকে পাঠালো। সত্যি কথা বলতে আমি মানে এই ঘটনা যে ঘটছে সেগুলো আমরা সময় পাচ্ছি না দেখার, টেলিভিশন স্ক্রিনে সময় মানে তাকানোর সময় পাচ্ছি না, কারণ মানুষের দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিষেবা যেভাবে পায়নি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পানীয় জলের সমস্যা, বিভিন্ন জায়গায় জবরদখল, এইসব শুনতে শুনতে এবং তার সাথে সাথে আমার মন্ত্রকের বিভিন্ন যে দায়িত্ব, নিজের বিধানসভা ক্ষেত্রের দায়িত্ব, আমরা সত্যি সময় পাচ্ছি না কে 4 তারিখের পর কী করছে না করছে। বাট আমাদের একটাই ফোকাস যে মোদিজি যেভাবে বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এবং সেটা আমাদের সকলের প্রচেষ্টায় হওয়া সম্ভব আছে। তো সেটাকে আমাদের মেন প্রায়োরিটি, যাতে মানুষ যে ভরসা রেখেছে সেটাকে আমরাকে অটুট রাখতে পারি। আগামী 5 বছরে মানে এটা কি আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলার ক্রীড়া ক্ষেত্রের ছবিটা একদম উল্টে যাবে? অন্তত কোন জায়গাটায় বদলাবে বলে আপনি মনে করছেন? দেখুন, ক্রীড়ার অনেক আমি সবসময় বলি যে আমি স্টান্ট ফান্ডে বিশ্বাসী নই। তো আমার যেটা লক্ষ্য, আমার নিজের ব্যক্তিগতভাবেও বলতে পারেন এবং আমাদের সকলেরই সরকারের তরফ থেকেও, যে এগুলো একটা আমাদের ভিশন নিয়ে এগোতে হয়। আমি হঠাৎ করে যদি আজকে মনে করি কালকে গিয়ে আমি গোল্ড মেডেল পাবো না, কিন্তু আমি যদি আজকে যে ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে অ্যাথলেটিক্সে, ধরুন যার 12 বছর বয়স, 14 বছর বয়স, তাদেরকে যদি আমরা গ্রুমিং করতে পারি, তাদেরকে যদি আমরা প্রফেশনাল নিউট্রিশনাল কোচিং সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের চান্স আছে এরকম 100 জন ছেলেমেয়েকে যদি আমি তৈরি করি, তার মধ্যে থেকে 2-4টে মেডেল, কিন্তু 2-4জন কিন্তু মেডেল ঠিক জোগাড় করে নিয়ে আসতে পারবে, সেটাও আবার বিশ্বাস আছে। সুতরাং তাদেরকে আমরা সাপোর্ট দেওয়া এবং তাদেরকে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, সেই দিকে আমাদের বিশেষ ফোকাস রাখতে হবে, যাতে সেই ভিশন নিয়ে আমাদের কাজ। তো সেই ভিশনটা যদি আমরা সাকসেসফুল হয়, আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা, আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা আজকের দিনে হয়তো কিশোর আছে, তারা সেই ইনফ্রাস্ট্রাকচারের বেনিফিটটা পাবে, ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিটটা পাবে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধু না ভারতবর্ষকেও গর্বিত করবে। আপনাকে অনেক শুভেচ্ছা রইল। আমরা আশা করব যে আপনার এই প্রচেষ্টা সফল হবে এবং সেক্ষেত্রে বাংলার ক্রীড়াক্ষেত্রে একটা অন্যরকম ছবি আমরা দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আরেকবার আমাদের এখানে আসার জন্য।